আমন্ত্রণ সকাল ৯টা নিউজে, সাথে আছি আমি তসলিমা তিথি। ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলায় চরম অস্থিরতা বিরাজ করছে বিশ্বে। উপসাগরীয় ৬টি দেশে যুক্তরাষ্ট্রের ঘাঁটি থাকায় সংঘাত ছড়িয়েছে মধ্যপ্রাচ্যেও। নিরাপত্তা, জ্বালানি ও শ্রম বাজারে বাড়ছে অনিশ্চয়তা। সরাসরি প্রভাব পড়ছে এই অঞ্চলে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের ওপর। বহুমুখী সংকটে দেশগুলোতে থাকা লাখ লাখ কর্মী। খোঁজ নিয়ে জানা যায়, এরই মধ্যে যুদ্ধের প্রভাবে দুবাইয়ে একজন ও বাহরাইনে একজন বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। এছাড়া বহু বাংলাদেশি কর্মী উপসাগরীয় দেশগুলোতে উড়োজাহাজের টিকিট কেটেও দেশে আসতে পারছেন না। আবার বাংলাদেশে ছুটিতে এসে বিপাকে পড়েছেন বহু কর্মী। বাংলাদেশের প্রবাসী শ্রমিকদের বড় অংশ কাজ করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, ওমান ও বাহরাইনে। এই ৬টি দেশেই যুক্তরাষ্ট্রের ঘাঁটি রয়েছে। সবশেষ ২০২৫ সালে এই দেশগুলোতে শ্রমিক গেছে ৯,১৯,৪৩৫ জন। বিএমইটির একটি সূত্র বলছে, এই ৬টি দেশে বর্তমানে ৬০ লাখের বেশি শ্রমিক বর্তমানে কাজ করছেন। এদিকে মধ্যপ্রাচ্যে থাকা শ্রমিকরা জানান, বাইরে যারা ক্লিনারের কাজ করেন তারা নিরাপত্তা শঙ্কায় আছেন। এছাড়া হোটেল, রেস্তোরাঁ কিংবা কারখানা ও বাসাবাড়িতে কাজে থাকা কর্মীরা নির্বিঘ্নে কাজ করলেও ছুটি নেই। এদিকে বিদেশে থাকা বহু শ্রমিক দেশে ঈদ উদযাপনের জন্য আগে থেকে বেশি দামে টিকিট কেটে রেখেছেন। যুদ্ধের কারণে তাদের ঈদের আগে দেশে আসা প্রায় অনিশ্চিত। চট্টগ্রামের সীতাকুণ্ডে দুর্গম পাহাড়ে নিয়ে জান্নাতুল নিসা ইরাকে গলা কেটে হত্যার ঘটনায় আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন বাবু শেখ ওরফে মাহবুব আলম। বুধবার আদালতে জবানবন্দি দেওয়ার পর বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ সরোয়ার হোসেন লাভলু। তিনি জানান, বাবু শেখ তার দোষ স্বীকার করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ সাইমা আফরিন ইরার আদালতে জবানবন্দি দিয়েছেন। আদালত ২৭ এপ্রিলের মধ্যে অভিযোগপত্র জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। এর আগে করা পুলিশি পাহারায় আসামিকে এজলাসে নিয়ে আসা হয়। এ সময় আইনজীবীরা আসামির ফাঁসির দাবিতে স্লোগান দিতে থাকেন। গত ১ মার্চ দুপুরের পর সীতাকুণ্ডের ইকো পার্ক এলাকা থেকে গলাকাটা অবস্থায় শিশু ইরাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে মৃত্যু হয় শিশু ইরার। নিজের ও পরিবারের ব্যাংক হিসাব জনসম্মুখে প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এনসিপির মুখপাত্র জানান, উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের সময় তার মোট আয় ছিল ৮৫,৮২,০০০ টাকা, যার মধ্যে ৭৬,০০,০০০ টাকা উত্তোলন করা হয়েছে। এছাড়া বর্তমানে তার স্ত্রীর ব্যাংক হিসেবে জমা রয়েছে মাত্র ৬১৩ টাকা। বুধবার সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য প্রকাশ করেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সংবাদ সম্মেলনে তিনি নিজের ২টি, বাবার ৫টি, মায়ের ১টি এবং স্ত্রীর ১টি ব্যাংক অ্যাকাউন্টের তথ্য উপস্থাপন করেন। তিনি বলেন, আমার ব্যাংক হিসাব তলবের বিষয়ে আলাদাভাবে সংবাদ করা একটি দলের হীন উদ্দেশ্য। ব্যাংক হিসাব তলব করে রহস্য সৃষ্টির চেষ্টা চলছিল, তাই আমি আগেই আমার ব্যাংক হিসাব পরিষ্কার করে দিলাম। সংবাদ সম্মেলনে অভিযোগ করে আসিফ মাহমুদ বলেন, যারা বিগত সময়ে মনক্ষুণ্ণ হয়েছেন এবং আওয়ামী লীগের যারা এখনও দেশে রয়েছেন তারা এসব অভিযোগ তুলছেন। আমি যখন দায়িত্ব ছাড়লাম তখনও এসব কথা ওঠেনি, কিন্তু আমার সিটি কর্পোরেশন নির্বাচনের কথা ওঠার পরেই এসব গুঞ্জন উঠেছে। এর আগে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যক্তিগত ব্যাংক হিসাবের তথ্য তলব করে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট গত সোমবার দেশের ৫৬টি তফসিলি ব্যাংক এবং অন্যান্য নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানে এ সংক্রান্ত চিঠি পাঠায় সংস্থাটি। নির্দিষ্ট যাদের এজেন্ডাই পছন্দ করেছেন, আমার বিগত ১.৫ বছর ১৬ মাস আমি দায়িত্ব পালন করেছিলাম, আমার কিছু সফলতা নিয়েও তারা কথা বলেছেন, কিন্তু সেই সময়টাতে এবং আজ পর্যন্ত এই বিষয়গুলো নিয়ে আলোচনা ওঠেনি। ঠিক যখনই মিডিয়ার মাধ্যমে এবং নানাভাবে আমাদের পার্টির যে একটা প্রাথমিক সিদ্ধান্ত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আমাকে মেয়র প্রার্থী হওয়ার বিষয়ে, সেই সিদ্ধান্তটা যখন বাইরে গেল তখনই এই প্রপাগান্ডাগুলো আবার নতুন করে শুরু হলো। আবার অনেকে এগুলোতে হাওয়া দেওয়া শুরু করলো এবং আপনারা দেখছেন কিছু নির্দিষ্ট হাউস থেকে এবং কিছু নির্দিষ্ট মিডিয়া থেকে যাদের মালিকরা প্রশ্নবিদ্ধ তাদের থেকেই এই ধরনের চেষ্টাগুলো বেশি হচ্ছে। আমি যে খেয়াল করে দেখেছি যে যেই দায়িত্বশীল যে গণমাধ্যমগুলো আছে তারা কিন্তু এগুলো কাভার করছে না, এবং কিছু যেই
নির্দিষ্ট রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। অফিসে 4 বোতল বিদেশি মদ রাখার অভিযোগে দায়ের করা মামলায় কণ্ঠশিল্পী আসিফ আকবরের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। আগামী 9 মার্চ যুক্তিতর্ক অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট আইনের ধারায় অভিযোগ প্রমাণিত হলে তার কারাদণ্ড ও অর্থদণ্ড উভয় দণ্ড হতে পারে বলে জানিয়েছেন আইনজীবীরা। গত মঙ্গলবার ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত 2-এর বিচারক আয়েশা আক্তার মৌসুমী সাক্ষ্য গ্রহণ শেষে যুক্তিতর্ক উপস্থাপনের জন্য 9 মার্চ দিন ধার্য করেন। আদালত সূত্র জানায়, যুক্তিতর্ক শেষে রায়ের জন্য দিন নির্ধারণ করা হবে অথবা সেদিনও রায় ঘোষণা হতে পারে। মামলায় মোট 3 জন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন। রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ ওয়ালিউল ইসলাম তুষার এই তথ্য নিশ্চিত করেছেন। মামলার বাদী প্রশান্ত কুমার শিকদার আদালতে বলেন, 2018 সালের 6 জুন পান্থপথের আর্ব এন্টারটেইনমেন্ট কার্যালয়ে তথ্য যোগাযোগ প্রযুক্তি আইনের একটি মামলায় গ্রেফতারের সময় আসিফ আকবরের অফিস কক্ষ থেকে 4 বোতল টাকিলা মদ উদ্ধার করা হয়। পরে সেগুলো পরীক্ষা নিরীক্ষার জন্য মাদকদ্রব্য অধিদপ্তরে পাঠানো হয়। লাইসেন্স ছাড়া বিদেশি মদ দখলে রাখার অভিযোগে 2019 সালের 23 জুলাই রাজধানীর তেজগাঁও থানায় তার বিরুদ্ধে মামলা করা হয়। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। জানাবো আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে সহায়তা করতে স্পেন রাজি হয়েছে বলে জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট। এর পরপরই হোয়াইট হাউসের এই দাবি প্রত্যাখ্যান করেছে স্পেন। বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানানোর একদিন আগেই ইরানে হামলায় আমেরিকা ইসরায়েলকে সহায়তা করা ইস্যুতে স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদ সম্মেলনে ক্যারোলাইন লেভিট বলেন, আমার ধারণা তারা ভালোভাবেই আমাদের প্রেসিডেন্টের বার্তা পেয়ে গেছে। গত কয়েক ঘন্টায় এটা বুঝতে পেরেছি যে তারা মার্কিন বাহিনীকে সাহায্য করতে রাজি হয়েছে। এর পরপরই দেশটির এক স্থানীয় রেডিওকে স্প্যানিশ পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ এবং ইরানে অযাচিত হামলা নিয়ে স্পেন সরকারের অবস্থান আগের মতোই আছে এবং এটা একটুও পাল্টায়নি। দক্ষিণ স্পেনে যৌথভাবে পরিচালিত বিমান ও নৌঘাঁটি ব্যবহারে যুক্তরাষ্ট্রকে বাধা দেওয়ার পর ট্রাম্প স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধের হুমকি দিয়েছিলেন। ইরানে আমেরিকা ও ইসরায়েলের হামলাকে স্পেনের আগে বেআইনি ও বেপরোয়া বলে নিন্দা জানায়। এর আগে এদিনই স্পেনের উপপ্রধানমন্ত্রী মারিয়া জেসুস মন্টেরো ট্রাম্পের হুমকির পরিপ্রেক্ষিতে বলেছিলেন, আমরা নিশ্চিতভাবে কারো দাস হব না, কোনো হুমকি বরদাস্ত করব না এবং নিজেদের মূল্যবোধের রক্ষা করব। ইরাকের বিদ্যুৎ মন্ত্রণালয় জানিয়েছে, দেশটি পুরোপুরি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এই অবস্থার মধ্যেই মার্কিনীদের দ্রুত ইরাক ছাড়ার পরামর্শ দিয়েছে বাগদাদে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস। বুধবার মন্ত্রণালয়ের বরাত দিয়ে ইরাকি নিউজ এজেন্সি জানিয়েছে, ইরাকের সবগুলো প্রদেশে পাওয়ার গ্রিড বন্ধ করে দেওয়া হয়েছে। এই ব্ল্যাকআউট ঠিক কী কারণে হয়েছে তা সরকারের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এদিকে এই ব্ল্যাকআউটের মধ্যে বাগদাদের মার্কিন দূতাবাস যত দ্রুত ও নিরাপদে সম্ভব যুক্তরাষ্ট্রের নাগরিকদের ইরাক ছাড়ার পরামর্শ দিয়েছে। সবাইকে অনুকূল পরিবেশ তৈরির আগ পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। পাত্তাই পেল না দক্ষিণ আফ্রিকা। ইডেন গার্ডেন্সে টি-20 বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে প্রোটিয়ারদের 9 উইকেটের বড় ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। ফিন অ্যালেনের অপরাজিত সেঞ্চুরিতে 170 রানের লক্ষ্য 12.5 ওভারেই পাড়ি দিয়ে ফেলে নিউজিল্যান্ডে। অ্যালেনার টিম শেইফার্টের 117 রানের উদ্বোধনী জুটিতে জয়ের ভিত গড়ে কিউইরা। শেইফার্ট 33 বলে 58 করে ফেরেন। 33 বলে সেঞ্চুরি করেন অ্যালেন। 10 বাউন্ডারি আর 8 ছক্কায় 100 রানে অপরাজিত থাকেন তিনি। এর আগে 77 রানে 5 উইকেট হারিয়ে একটা সময় বড় বিপদে পড়েছিল দক্ষিণ আফ্রিকা। সেখান থেকে মার্কো জনসনের 50-তে ঘুরে দাঁড়ায় প্রোটিয়ারা। 8 উইকেটে দাঁড় করায় 169 রানের সংগ্রহ। ইডেন গার্ডেন্সে টস হেরে ব্যাট করতে নামা দক্ষিণ আফ্রিকাকে শুরুতেই চাপে ফেলে নিউজিল্যান্ড। 12 রানের মধ্যে সাজঘরে ফেরত যান কুইন্টন ডি কক আর রায়ান রিকেলটন।
ধরে খেলতে চেয়েও ইনিংস বড় করতে পারেননি অধিনায়ক এইডেন মার্করাম। ডেভিড মিলার আউট হন 6 বলে 6 রানে। নিউজিল্যান্ডের ম্যাট হেনরি, কোলে ম্যাককাউনসি এবং রাচিন রবিন্দ্র নেন 2টি করে উইকেট। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন বেলা 11টার সংবাদ। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।